নিতুর মাহবুব ভাই লেখিকা ত্রিধারণিকা পর্ব 18। নিতু ভাবল কল্পনা, কিন্তু না, কাছে গিয়ে দেখল সত্যিই মাহবুব ভাই। তিনি চোখ বন্ধ করে বসে আছেন। ঘুমাচ্ছেন নাকি? নিতু পাশে গিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েই রইল। সে কি ডেকে ঘুম ভাঙাবে? তিনি নিতুর ইউনিভার্সিটিতে কেন এসেছেন? নিতুর জন্য? নিতু পা টিপে টিপে একদম সামনে এসে দাঁড়ালো। মাহবুব ভাই ধবধবে সাদা শার্ট পরে আছেন। মুখটা তো সেই আগের মতোই, বুকে ধারালো ছুরি বসানোর মতো ঝকঝকে। শুধু বা গালের টোলের মতো গর্তটা আরও হালকা হয়ে মিষ্টি লাগছে। থুতনির খাসটা একটু দেবেছে। একটু কি শুকিয়ে গেছেন? ইস, কে বলবে এই লোকটা কটর কটর ঝগড়া করতে পারে? নিতু বড় করে নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করে ফেলল। শরীরে যেন একটা স্প্রিং করা অনুভূতি শুরু হয়ে গেছে। এখানে থাকা যাবে না। শরীর কথা বলা শুরু করে দিয়েছে। এই শরীরটা কি? মাহবুব ভাইকে দেখলেই এমন হেলদোল কেন শুরু করে? ঘুমন্ত মাহবুব ভাই ঘাড়টাকে এপাশ ওপাশ করলেন। নিতুর চোখ এবার অন্য জায়গায় চলে গেল। শার্টের বুকের বোতামটা খুলে আছে। ফর্সা রোমশ বুকের উপরের দিকে তিলটা দেখা যাচ্ছে। নিতুর ভেতরের উল্টাপাল্টা চিন্তারা আরও ভয়ঙ্কর রূপ বেড়ে গেল। আচ্ছা, মাহবুব ভাই তো ঘুমিয়ে আছেন। এক্ষুনি তার বুকে টুপ করে একটা চুমু খেয়ে নিলে কেমন হয়? আলতো করে। জেগে গেলে বলবে আমি না, পাশ দিয়ে যাওয়ার সময় অন্য কেউ হয়তো। নিতু আশপাশটা দেখে নিয়ে নিঃশব্দে পাশে গিয়ে বসলো। টুপ করে সে একটা চুমু খাবেই। নিতু ঠোঁটটা বাড়াতেই মাহবুব ভাই একটু নড়ে উঠলেন। নিতু কেঁপে উঠে সরে এলো। মনের ইচ্ছাটা চাপা দিল এবং আরও লম্বা নিঃশ্বাস নিয়ে বিড়বিড় করে বলল, মাহবুব ভাই বিশ্রী বিশ্রী বিশ্রী, কুৎসিত কুৎসিত কুৎসিত, কালো কেচোর মতো কুৎসিত। আমি তাকে পছন্দ করি না না না। নিতু চট করে উঠে দাঁড়ালো। মাহবুব ভাই আচমকা নিতুর হাত ধরে টেনে বসিয়ে দিলেন। কি করছিলি বলতো? নিতু তোতলাতে তোতলাতে বলল, কিছু না, আপনাকে দেখে এসে দাঁড়ালাম। কই দাঁড়ালি? ল্যাটটা মেরে বসেছিলি তো বেশ। আমার বুক পকেটে উকিঝুঁকি মারছিলি কেন? পকেট মারতে? আমি তো আর ঢ্যাঁড়স না যে বুক পকেটে টাকা রাখবো। এই দেখ ফাঁকা। নিতু স্কার্ফটা গলায় টেনে মাথা নিচু করে দাঁড়ালো। মাহবুব ভাই কি আজ একটু স্বাভাবিক করে কথা বলবেন? নিতু কি বলতে পারবে? আপনি আমার বিপদে কীরকম ছুটে এলেন। উফ, সব কি শুরুর মতো স্বাভাবিক হতে পারে না? একেবারে প্রথমের মতো। নিতু তো আর কখনোই রাগ করবে না, শুধু ভালোবাসবে। বকা, রাগ, খোঁচা সব ভালোবাসবে। আপনি হঠাৎ আমার ইউনিভার্সিটিতে কেন? এখানে কয়েক বছর পড়ছিস বলে তুই ইউনিভার্সিটির অনার হয়ে গেছিস নাকি? আমার ইউনিভার্সিটি দাতা সদস্যের হেড? আসলে সেরকম বলিনি। তাহলে কীরকম বললি? এক্ষুনি তো সরকারের প্রপার্টি নিজের করে নিলি। বললি তোর ইউনিভার্সিটিতে এই মাহবুব পদচিহ্ন রেখেছে কেন? নিতু আর কথা বাড়ালো না। তোদের ক্যান্টিনে কি পাওয়া যায় বলতো? খুব খিদে পেয়েছে। খিচুড়ি টিচুড়ি কিছু পাওয়া যাবে? এখন তো খিচুড়ি পাওয়া যাবে না, সকালে পাওয়া যায়। তাহলে এমন কোথাও নিয়ে চল যেখানে খিচুড়ি পাওয়া যায়। খিচুড়ির রেস্টুরেন্ট তো আমি চিনি না। আমি বললেই চিনি না। বন্ধু বান্ধব নিয়ে তো সারাক্ষণ ঘুরছিস। আমি খিচুড়ি খিচুড়ি করে মরে যাচ্ছি, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা দোলাচ্ছিস। মাথা দোলালাম কই? তাহলে কি আমি মিথ্যা বলছি? আমি কি মিথ্যা মশাই? শরীরও তো বেশ দুলছে তোর। বিশ্বাস না হলে তোদের প্রিন্সিপালকে ডাক, এক্ষুনি প্রমাণ হয়ে যাক। ডাক, ফোন করে ডাক। ঘড়ির ঘন্টার মতো মাথা দুলিয়ে বলবি তুই স্ট্যাচু অফ স্টেইননেস। নিতু দীর্ঘশ্বাস ফেলল। ঝগড়ার বাতাস শুরু হওয়ার পূর্ব লক্ষণ। ইউনিভার্সিটিতে নিতুর আলাদা ইমেজ আছে, চমৎকার ইমেজ। এই পর্যায়ে এসে মাহবুব ভাইয়ের সঙ্গে ঝগড়া করে সেই ইমেজ নষ্টের কোনো মানেই হয় না। পরিস্থিতি সামলাতে নিতু বলল, প্রিন্সিপালকে ডাকতে হবে না, আপনি সত্যি বলছেন। আপনি সত্য মশাই। আমার শরীর আসলেই দুলছে, নরমভাবে দুলছে। কেন দুলছে তা আমি জানি। আমি দোদুলমান। দুদুলবতী বল। জেন্ডার কেন পাল্টাচ্ছিস? জেন্ডার পাল্টালে তো আমাকে অসম্মান করা হলো। ওকে, আমি দোদুলবতী, দোদুল্যবতী কন্যা। আপনি না খিচুড়ি খাবেন বললেন, চলুন খিচুড়ি খেয়ে আসি। একটু খোঁজ করলেই খিচুড়ির রেস্টুরেন্ট পাওয়া যাবে। ও, তোর কথার প্যাচে তো খিচুড়ি ভুলেই গেছিলাম। এত তরকাটে কথা বলিস না তুই। নিতু মাথা নেড়ে বলল, তরকাটে কথার জন্য আন্তরিকভাবে দুঃখিত মাহবুব ভাই। আর বলবো না। মাহবুব ভাই নিতুর দিকে তাকিয়ে বিজয়ের হাসি হাসলেন। নিতু স্পষ্ট কল্পনায় দেখল মাহবুব ভাই তার অদৃশ্য গোফে তা দিতে দিতে আনন্দ পাচ্ছেন। পানিপথের যুদ্ধে জিতে সম্রাট বাবরও নিশ্চয় এমন করে হাসেননি। মাহবুব ভাই গেটে দাঁড়িয়ে বেরিয়ে বললেন,
দাঁড়া, রিক্সা ডাকি। নিতু খুব উৎসাহ নিয়ে বলল, আমার সঙ্গে গাড়ি আছে মাহবুব ভাই, আমি ড্রাইভিংয়ে এখনও ভালো পারি। আমি কি তোর বাবার ওই লক্কর ঝক্করটা চড়তে এসেছি নাকি? আমি আমার কাজে এসেছি। কি আমার গাড়ি রে, এসি নষ্ট, মিউজিক সিস্টেম নষ্ট। আমি যখন গাড়ি কিনবো না তখন দেখিস গাড়ি কাকে বলে। গাড়িতে বসলেই মনে হবে এক টুকরো বেহেশতে বসে আসিস। পছন্দের গান বাজবে ইচ্ছে মতো, কোমরও নেশানো খাবার দাবার থাকবে। নিতু আবার চুপ হয়ে গেল। মাহবুব ভাই নিশ্চয়ই নিতুর সঙ্গে খিচুড়ি খেতে আসেননি। ইউনিভার্সিটিতে কি দরকারে আসতে পারেন, তাও আবার না খেয়ে কেন? বাসা থেকে খেয়ে আসেননি? কবে এলেন ট্রেনিং থেকে? ট্রেনিং তো শেষ হয়ে যাওয়ার কথা ছিল। রিকশায় উঠে নিতু এবার জিজ্ঞেস করে ফেললই, এখানে কি কোনো কাজে এসেছেন? তোকে সব বলতে হবে? এসে কি অন্যায় করে ফেলেছি মহারানী মা? ব্রাশ ফায়ার করবেন না গর্দান চাই আপনার, নাকি গরম হৃৎপিণ্ডের রক্ত চাই? বলেই মাহবুব ভাই নিতুর দিকে এমনভাবে তাকালেন যে আরেকটু হলে নিতু রিক্সা থেকেই পড়ে যেত। তুই একা গাড়ি নিয়ে ইউনিভার্সিটিতে আসিস? রেগুলার আসি না, সপ্তাহে 2 দিন আসি, যে 2 দিন বাবার মর্নিং ওয়ার্কশপ থাকে। বাহ, নিজের ওয়ার্কশপের জন্য গাড়ি দিয়ে তোকে একা ছেড়ে দিচ্ছে? কেউ যদি তোকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে চোখ বেচে দেয়? কিডন্যাপ করে চোখ বেচবে কেন? চোখ দুটো ছাড়া তো আর কিছু কি বেচার মতো আছে? ঢাকা শহরে আমি একাই গাড়ি নিয়ে বেরোচ্ছি না, আরও অনেকেই একা গাড়ি নিয়ে বেরোয়। তুই তো অনেকের মতো না, তুই হচ্ছিস মুতুকন্যা। গাড়ি থেকে নেমে মুতু করতে যাবি, ব্যাস তোকে তুলে ফেলবে, এরপর ঘেঁটে দেবে। একা গাড়ি নিয়ে আর বেরোবি না। রেস্টুরেন্টে এসে মাহবুব ভাই জমিয়ে খিচুড়ি খেলেন। নিতু খিচুড়ি খেলো না, চামচ দিয়ে নাড়াচাড়া করে গেল। একটা ঠান্ডা অরেঞ্জ জুস খেলো শুধু। বিল দেওয়ার সময় মাহবুব ভাই আবার নিতুকে লজ্জা দিলেন। তোর কাছে টাকা থাকলে দিয়ে দে না নিতু। খালি পেটে খিচুড়ি খেয়ে শরীর ছেড়ে দিয়েছে একদম। পকেট থেকে টাকা বের করে দিতে ইচ্ছে করছে না, হাতে জোর পাচ্ছি না। নিতু মিনমিন করে বলল, বিল দেওয়ার পুরো টাকাটা নেই তো, 70-72 টাকার মতো আছে। কথাটা নিতু মিথ্যে বলল। বিল দিতে গেলেই এখন পার্স বের করতে হবে। সেটা সম্ভব না, কারণ সে মাহবুব ভাইয়ের ওয়ালেটটাই পার্স হিসেবে ইউজ করছে। টাকা নেই? অল্প কটা বিলের টাকা তাও নেই? খুব তো গাড়ি দেখাচ্ছিলি। 3/4 স্কার্ট পরে হাঁটছিস, পায়ে দামি গ্ল্যাডিয়েটর জুতো, হাতে ডায়মন্ড ব্রেসলেট, দামি ওয়াচ, গলায় গোল্ডের আধা কেজি লকেট, কি দামি ফোন। লোকে তো বুঝতেবেই না যে তোর অবস্থা মিসকিনের মতো। আমাকে সামান্য খিচুড়ি খাওয়াতে পারলি না? আমার সঙ্গে টাকা রাখতে হয় না। বড় চাচা মানা করেন, বলেন টাকা হলো এক ধরনের অপশক্তি, যেটা অতিরিক্ত সঙ্গে থাকলে মানুষের শুভ শক্তি নষ্ট হয়ে যায়। আর যখন যা লাগে বাবা তো কিনেই দেয়। মাহবুব ভাই নিজের পকেট থেকে বিল দিতে দিতে রাগে গজগজ করতে লাগলেন। শোনো, মেয়ে হওয়ার মহা অ্যাডভান্টেজ কি জানিস নি তুই? সারা জীবন বসে বসে খাওয়া যায়, কামাবার চাপ নেই। এই যে ধর, তুই এখন টাকার কথা মাথায় রাখছিস না, সেটা এত সহজ কেন জানিস? এখন তোর বাবা করে খাওয়াচ্ছে, 2 দিন পর তুই যে বলদটাকে ফাঁসাবি বলে ধান্দা করছিস, সে করে খাওয়াবে। বলদটা তোর গ্ল্যাডিয়েটর জুতো কিনবে। নিতু হতভম্ব গলায় বলল, আমি বলদ ফাঁসাবার ধান্দা করছি? আমি? এজন্যই তো ভালো চাকরি করবার চাপ নেই, ভালো রেজাল্ট করার তাই চাপ নেই। বেকার বেকার বসে বসে খাবি, সাজবি, হাফ প্যান্ট পরবি, আর্মপিটে দামি ফ্রেশনার মেখে ঘুরে বেড়াবি। আমি বেকার বেকার বসে খাই? তো কি কর্ম করে খাস? ইউনিভার্সিটিতে একটু ভালো রেজাল্ট করলেই কেউ কর্মিক হয়ে গেল না। এদেশের অর্থনীতি এত ক্ষতিগ্রস্ত কেন জানিস? তোর মতো হাই মেইনটেন্সদের জন্য। স্বাধীন হওয়ার পরও এই দেশ এখনও কেন অর্থনৈতিকভাবে পরাধীন জানিস? কারণ এই দেশের মতো তোর একটা নীতি আছে বলে বাজেটে এত প্রতি বছরই ঘাটতি। ও, আমি একা অর্থনীতি পরাধীন করে ফেললাম? এদেশের একজন সৎ ন্যায়পরায়ণ বৈমানিক তোর কাছে 1 প্লেট খিচুড়ি চাইলো, তুই কি দিলি? দিলি না। সমস্ত বাংলাদেশ এতে অপমানিত হলো। নিতুর মেজাজ সপ্তমে চড়ে গেল। এই লোকের সঙ্গে ভালোবাসার ভাব ধরে থাকা অসম্ভব। এই লোকটা অসুর, ধাত্রা। কোনোভাবে এর সঙ্গে নিতু ভালোবাসা দিয়ে মানিয়ে নিতে পারবে না। কম চেষ্টা তো হলো না, এতটা বছরেও কোনো চেঞ্জ নেই, সবসময় ঘেঘো বাঘ একটা। নিতু বিমর্ষ কণ্ঠে বলল, আমার খাওয়া শেষ, আমি উঠব। কিন্তু আমার তো খিচুড়িতে খিদে মিটল না রে নিতু, বস আরও কিছু খাই, তোকে তো আর বিল দিতে হবে না। নিতু মনে মনে বলল, মিটবে কি করে, সারাক্ষণ তো মুখ চলছেই, পেটের জিনিস তো দুদণ্ড পেটে জিরোতে পারছে না, কটকট কটকট।
নিতু নিশ্চিত জানে ঝগড়া বিষয়ক কোনো কম্পিটিশন হলে এই লোক বিশ্বে ফার্স্ট হতো। এরকম কোনো কম্পিটিশন নেই বলে মাহবুব ভাইয়ের প্রতিভা বিশ্ববাসী জানতে পারছে না। মাহবুব ভাই আবার 2টো হালিম অর্ডার দিলেন। 2টো কেন? আমি হালিম খাবো না। আরে খা, টাকার চিন্তা করিস না, আই হ্যাভ দ্য মানি। আচ্ছা তুই কোনো ফ্রেশনারটা মাখিস বল তো? আমার কোলবালিশেও মাখাতাম, গন্ধটা যে হেব্বি না। মেদা মেদা কোলবালিশ পাশে করে ঘুমোয়, ছাড়া ছাড়া ঘুম হয় রাতে। ফ্রেশনারটা হলে একটু ভালো ঘুম হতো। নিতুর চল শক্ত হয়ে এলো। মাহবুব ভাইয়ের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি আমার ফ্রেশনার শুকেছেন? শুকবো কেন, রিক্সায় যেরকম গা ঘেঁষে বসলি না, কত টাকা যে এই আমপিটে খোয়াস কে জানে। এদেশের অর্থনীতি তো তোর বগলেই আটকে গেল রে। আমারও তো আমপিট আছে, কোনো খরচ নেই। তোর জন্য এদেশের ফুল ব্যবসায়ীরা আজ পথে বসতে যাচ্ছে। তাদের সুবাসিন ফুল আজ কেউ কিনতে চাইছে না, বলছে নিতুর বগলেই তো গোলাপের বাগান, তো আমাদের ক্ষেতের গোলাপ কে নেবে? বলেই মাহবুব ভাই নিজের বগলটা শুকলেন। বিরক্তিতে নিতুর পিত্তি জ্বলে গেল। এই গরিব লোকগুলোর টাকা নিয়ে তুই ওদের জন্য এত ক্ষতি করতে পারলি? এতে আমার কত ক্ষতি হলো জানিস? ক্ষতি মানে আমপিটে ফ্রেশনার তো আর আপনার টাকায় মাখছি না, আর ভবিষ্যতেও যাকে ফাঁসাবো তার টাকাতেই মাখবো। আপনার তো এই ব্যাপারে কোনো ক্ষতি হওয়ার কথা নয়, অন্যের তো হচ্ছে নাকি? তোর বর বলে একজনের টাকা তো আমি জলে যেতে দিতে পারি না, এতে বিশ্ব অর্থনীতিতে খারাপ প্রভাব পড়বে। আমার বরের টাকা আমার ইচ্ছে হলে আমি টাকা কমরে ফেলবো, তাতে আপনার কি? বিশ্ব অর্থনীতিরই বা কি? কথায় কথায় অর্থনীতি দেখাবেন না, চ্যাটাং চ্যাটাং তর্ক করতে আসবি না। মুখে মুখে তর্ক বাঁধিয়ে তুই কি শান্তি পাস বলতো? ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে তুই তো শুধু ফাজলামি করছিস, মাথা ভর্তি খালি ধান্দা। বাড়িতে মিথ্যে বলে এখানে ওখানে যাওয়ার ধান্দা, ধান্দা বানু। নিতু চমকে গেল। সে তো এই মানুষটার কাছে যাওয়ার জন্যই বাড়িতে মিথ্যে বলেছিল। ভাগ্যিস পারমিশন পাওয়া হয়নি, এই অসুরকে সারপ্রাইজ দেওয়ার কোনো মানেই হতো না। নিতু চাপা চিৎকারে বলল, ওখানে এখানে বেড়াতে যাওয়াকে ধান্দা বলে? এটা কি ধান্দা হলো? কেন, বরের টাকা নিয়ে বগলে মাখবি বলে ধান্দা করিসনি? বরের টাকা কমোডে ফেলবি বলছিস, এটা কি দুরভিসন্ধি নয়? গরু বুদ্ধিতে চলছিস তো, পরে দেখবি সারা জীবন স্বামীর পা টিপে খেতে হচ্ছে। নিত্য এবার আরও ধীর কণ্ঠে বলল, আমার স্বামীর পা আমি টেপবো, দরজা বন্ধ করে টেপবো? কেউ তো দেখতে আসছে না, আর তার টাকায় খাবো, তার টাকায় শপিং করব, তার পা টিপে দিলে তাতে দোষের তো কিছু নেই। ইটস নট এ বিগ ডিল। আমার তো মনে হয় তুই পা টেপাও জানিস না। দেখি আমার পা টিপে দেখা তো। আচ্ছা নিতু ধর, তোর বরের যদি পা না থাকে কি টিপবি? নিতু এবার রক্তচক্ষু করে মাহবুব ভাইয়ের দিকে ঝুঁকে পড়ল। পা থাকবে না মানে? ধর হতেও তো পারে তোর একটা পাবিহীন মানবের সঙ্গে বিয়ে হলো তখন। দেখো আমি যদির কথা বলছি, যদিও যদির কথা নদীতে যাই তাও ভেবে রাখা তো ভালো, তাই না? নিতু স্তম্ভ চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, পা না থাকলে আমি তার শরীর টিপব, স্বামী বলে তো আর ফেলে দেব না। আমার স্বামী শুধুই আমার। স্বামী নিয়ে এত পজিটিভ? তুই তো দেখছি মহাজেদি, স্বামীর পা টিপতে তো সংকল্প করে বসে আছিস। স্বীকার করলেন তো, অন্তত জেদেও আমি আপনার থেকে এগিয়ে। ওয়েটার ততক্ষণে হালিম নিয়ে এসেছে। ট্রেটা রাখতেই মাহবুব ভাই বললেন, মাননীয় জেদ কন্যা, আপাতত তোর জেদ বন্ধ কর। আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম তোর স্বামীর যাতে পা থাকে। পা টেপার এত আশা করেছিস, এখন আমায় একটু হালিম খাইয়ে দে। শরীর চূড়ান্ত ক্লান্ত, নিজ হাতে খেতে পারবো না, চামচ ছিটকে যাবে। নে, হা করলাম। মাহবুব ভাই হা করে মুখ বাড়ালেন। নিতু উঠে দাঁড়িয়ে পড়ল। আর এক মুহূর্তও সে এখানে থাকবে না। কত ভালো মুড নিয়ে সে মাহবুব ভাইয়ের সঙ্গে এসেছিল, আর এই বাদরের বাচ্চা কি তাণ্ডবটাই না শুরু করেছে। কোথা থেকে কথা কোথায় নিয়ে এসেছে। এতদিন পর, এতগুলো দিন পর কেন নিতু আবার এই মানুষটার মুখোমুখি হলো? কেন? কিরে দাঁড়িয়ে পড়লি কেন? খাইয়ে দিবি না? তাকানো দেখে তো মনে হচ্ছে চিবিয়ে খেয়ে ফেলবি আমাকে। বাবা কি লাল চোখ তোর, কি রাগে ফোলা নাক। এই নাক দেয়ালে ছোঁয়ালে তো তার উত্তাপে দেওয়াল ধসে যাবে। মাহবুব ভাইয়ের কথা শেষ হলো না। নিতু প্রায় ঝাঁপিয়ে পড়ে মাহবুব ভাইয়ের কলার চেপে ধরলো। রাগে কাঁপতে কাঁপতে বলল, চুপ, একদম চুপ। আর একটা কথা বললে আমি সত্যি আপনাকে চিবিয়ে ফেলবো। তুই আমায় চাবাবি আর আমি তোকে ছেড়ে দেবো ভাবছিস? আমি প্যারালাইজড। আই হ্যাভ অলসো 32 দাঁত, আমিও তোকে চাবাবো।
মাহবুব ভাই নিতুর টপের গলাটা টেনে ধরলেন। আমার 2 হাতেও লাগবে না, 1 হাতে চিপা দিয়ে ধরবো, ব্যাস তোর ভবের খেলাধুলা বন্ধ হয়ে যাবে। নিতু বাঁ হাতে ট্রেতে রাখা হালিমের বাটি নিয়ে মাহবুব ভাইয়ের মাথায় ঢেলে দিল। কয়েক সেকেন্ড সব চুপ। মাহবুব ভাই আবার কিছু বলবেন বলে মুখ খুলতে নিতু অন্য বাটির হালিমটা ঢেলে দিল। রেস্টুরেন্টের সবাই হাঁ করে তাকিয়ে আছে। মাহবুব ভাই নিতুর টপটা ছেড়ে দিলেন। স্বাভাবিক স্বরে বললেন, হালিমটা এত বেশিও গরম নয় রে নিতু, মাথায় ঠোসা পড়বে না আশা করি। নিতু মাহবুব ভাইয়ের কলার ছেড়ে দিয়ে চলে আসতে রওনা হলো। এক গাদা টিস্যু হাতে মাথা মুছতে মুছতে মাহবুব ভাইও পিছু পিছু এলেন। ভালো কথা বললেই তুই রেগে যাস, বুঝিস না, মন দিয়ে পড়াশোনা ছাড়া তো লাড্ডু পাবি। আমি তো তোকে পড়াশোনায় সিরিয়াস হওয়ার জন্যই। নিতু ঘুরে দাঁড়ালো। আর একটা শব্দও না। আমি আপনাকে ওয়ার্ন করছি যে আমার পড়াশোনা বিষয়ে কোনো কথাবার্তা আপনার থেকে ফার্দার শুনতে চাচ্ছি না। ভালো কথা শোনাটা জরুরি নিতু, কার থেকে শুনছিস সেটা জরুরি নয়। মাথা গরম হয়ে আছে তোর, কী নিয়ে এত রাগ করে আছিস বলতো? নিতু এবার একটু থামলো, পিছন ফিরে তাকালো। গায়ে মাথায় হালিম নিয়ে মাহবুব ভাইকে বিশেষ আনন্দিত দেখাচ্ছে। মনে হচ্ছে এইমাত্রই তিনি চন্দ্রজয় করে ফিরলেন। চাঁদের মাটি তার গায়ে মাথায় লেগে আছে এবং সেটা নিয়ে তিনি পোজ দিয়ে দাঁড়িয়ে আছেন। সাংবাদিকরা ফ্রন্ট পেজের জন্য ছবি তুলছেন। আশপাশের সবাই ব্যাপারটা খুব আগ্রহ নিয়ে দেখছে। মাহবুব ভাই যেন তাতে আরও বেশি আনন্দ পাচ্ছেন। এত বেহায়া কিভাবে হয় একটা মানুষ? মাহবুব ভাই নিতুর কাছে এসে বললেন, যাবি কিভাবে? ট্যাক্সি ভাড়া নিয়ে যা, আমার হাতে তো হালিম। নে এক কাজ কর, আমার পকেট থেকে ওয়ালেট বের কর, 200 টাকা নিয়ে যা, অপশক্তি তো বেশি নিস না। নিতু চোখ রাঙিয়ে তাকালো, তার বুক খাখা করে দৃষ্টি। মাহবুব ভাই চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকালেন। নিতু মনে মনে বলল, আমি আবার আপনাকে ভালোবাসা বন্ধ করব, মনে মনে আপনাকে তুই বলবো, তুই 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 একটা কুমির, গায়ে কাঁটাওয়ালা কুমির, তোর শরীর ভর্তি ধারালো বিষাক্ত ঝগড়ার কাঁটা। বেরিয়ে আসতে আসতে নিতু রাগে একটা ছড়াও বানিয়ে ফেললো। তুই একটা কুমিরের মতো ব্যাটা, তোর শরীরে 100টা কাঁটা, তোর উপর পড়ুক ঠাটা, বুঝবি তখন ঝগড়া কি জিনিস রে ব্যাটা। সেই দিন রেস্টুরেন্ট থেকে মাহবুব ভাই কিভাবে ফিরলেন, হালিম মাখানো শার্ট কি করলেন, নিতু আর খোঁজ নিতে গেল না। সারা সন্ধ্যা কেঁদেই কাটালো। কেন বারবার মানুষটার কাছে যায় সে? কেন বারবার সে অপমানিত হয়? এমন তো কথা ছিল না, এত ভুল কেন হয় নিতুর? আর কত ছোট হবে নিতু? আর কত? ভালোবাসা নামক অসুখটা কি তার ব্যক্তিত্ব, বুদ্ধি, স্বতন্ত্রতা সব নিঃশেষ করে দেবে? কখনোই কি নিতুর ভালো সময় আসবে না? কখনোই কি সে বিশেষ হবে না? সবসময় কি নিজের বোকামির জন্য লজ্জা পেয়ে পেয়ে জীবন কাটবে? কেন এই মানুষটার সামনে গেলে নিতুর সব কিছু শুরুর মতো গুলিয়ে যায়? কেন সবসময় নিতুর জন্যই কেন জিরো রেজাল্ট অপেক্ষা করে? রাতে নিতুর খাওয়া হলো না, পড়তে বসা হলো না। কি যে বুক ভারী করা অশান্তি ছিল, মাথা ভার করে শুধু শরীর কাহিলভাবে ভেঙে ভেঙে আসছিল। ভালোবাসার এত শক্তি কেন? একটা সুস্থ মানুষকে নিমিষে কেমন দুমড়ে মুচকে ভেঙে দেয়। রাতে ঘুমিয়ে নিতু আবার একটা অদ্ভুত স্বপ্ন দেখলো। সমস্ত গায়ে হালিম মাখামাখি নিয়ে মাহবুব ভাই হাসি হাসি মুখে নিতুকে বলছেন, আমি কাঁটাওয়ালা কুমির তো, এই জন্য আরেকটা কুমির বিয়ে করে নিয়ে এসেছি, এই দেখ। কুমির বিয়ে করেছেন? 400 টাকা দেনমোহর, হাতে হাতে শোধ। মাহবুব ভাই সত্যি সত্যি একটা কুমিরকে বেনারসি পরিয়ে কোলে করে নিয়ে এসেছেন। আমি বললাম বলে কুমির বিয়ে করে ফেললেন? কুমির বলে কি তার বিয়ের অধিকার নেই নাকি? নিতু একটা নাম দিয়ে দে তো আমার বউটার, নিশান্তিকে দিয়ে দিই। তোর এই নামটা তো তেমন ব্যবহার হয় না। ব্যবহার হয় না বলে আপনি একটা কুমিরকে আমার নাম দিয়ে দেবেন? কুমিরনি বলছিস কেন? মিসেস মাহবুব বল। এ দেশের একজন বৈমানিকের বউ সে, তার তো মিনিমাম রেসপেক্ট পাওয়ার অধিকার আছে নাকি? আমি কোনো কুমিরনিকে রেসপেক্ট করব না, পাইলটের বউ হলেও না। আমার বউকে অপমান? নে এবার আমার বউয়ের কাটার ঘষা খা নে। বলেই তিনি নিতুর দিকে কুমিরটা এগিয়ে দিলেন। আকাশ ফাটিয়ে চিৎকার করে নিতুর ঘুম ভাঙলো। মানুষটাকে মনে মনে কুমির ডেকেও দেখছি মহাযন্ত্রণা হলো। সেই দেখা হওয়ার পর নিতু আবার থেমে গেল, ঝড়ে আহত পাখির মতো। মাহবুব ভাইকে মাথা থেকে সরাতে পড়াশোনায় এত মনোযোগী হলো যে বাড়ির সবাই এই অতিরিক্ত পড়াশোনার জন্য রীতিমতো বকাবকি শুরু করলো। এত পড়ছিস কেন? তুই কি ফিজিক্সে নোবেল পুরস্কারের জন্য রিসার্চ করছিস? খাওয়া নেই, ঘুম নেই, আর যদি পড়তে বসিস তোর সব বই খাতা পুড়িয়ে ফেলা হবে।
কিন্তু কার বকা কে শোনে, কারো ধমাকেই নিতুর পড়াশোনা থামবার নয়। ইউনিভার্সিটি থেকে ফিরেই দরজা বন্ধ করে শুধু পড়াশোনা। ফিজিক্সের মতো একটা কঠিন সাবজেক্টকেও তখন নিতুর কাছে তুলোর মতো নরম লাগে। মাহবুব ভাইয়ের মতো ফিজিক্স যার জীবনে থাকে তার কাছে আইনস্টাইনের ফিজিক্স তুচ্ছ, অতি সহজ। একদিন মাঝরাতে বাবা, বড় চাচা এবং বড় চাচি নিতুর ঘরে এলেন। নিতু তখন পড়ছে, মাথা ঝাঁকিয়ে শব্দ করে। বড় চাচা ভারী স্বরে জিজ্ঞেস করলেন, এত পড়াশোনা করার কারণ কি? তোমার কি সামনে ইউনিভার্সিটিতে কোনো এক্সাম আছে? না মানে পড়া এগিয়ে রাখছি। সারাক্ষণ মাথা খারাপের মতো পড়ছো, সারাক্ষণ কটকট করে পড়াশোনা, ঘুম নেই, রেস্ট নেই, কারো সঙ্গে কথা বলা নেই। উফ, ফিজিক্স কি আর কেউ পড়ে না নাকি? এর পিছনের আসল কারণটা কি? নিতু জবাব না দিয়ে চুপ করে থাকলো। বড় চাচা এবার হুঙ্কার দিয়ে উঠলেন, শরীরের কি হাল হয়েছে বুঝতে পারছো? তোমার মা দিনরাত দুশ্চিন্তা করছেন। তার ধারণা তোমার মেন্টাল কন্ডিশন স্টেবল নয়। বড় চাচি খুবই বিরক্ত হয়ে বললেন, আই থিঙ্ক মেয়েটাকে একটা সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার, এর মাথা খারাপ হয়ে গেছে, কাউন্সিলিং দরকার।